আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল তাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে একটি মামলা হয় থানায়। অভিযোগ, সৌদি আরব থেকে আরেকজনের স্বর্ণ এনে বুঝিয়ে দেননি পুরোটা। এরই জেরে গেল শুক্রবার বিকেলে নুরুর বাড়িতে ছদ্মবেশে অভিযানে যান ডিবি পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম। এ সময় নুরুকে না পেয়ে তার বাড়িতে উপস্থিত নারীসহ অন্যদের সঙ্গে হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে পিস্তল তাক করতে দেখা যায় ডিবি পুলিশকে। এই ঘটনার পর থেকে পরিবারটি ভুগছেন নিরাপত্তাহীনতায়। সূত্র দামি করে আমার স্বামী আসার পরে একটা স্বর্ণ বার আনছে কইয়া মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। আমার স্বামী কোনো স্বর্ণই আনছে না। স্বর্ণ অলঙ্কার লেগেছে গা, টাকা পয়সা ছিল প্রায় মনে 5-6 লাখ টাকা বুঝিনি, টাকা পয়সা ঘর বাড়ি ভাঙছে সব লেগেছে গা। আমাদের উপরে হুমকি দিয়ে গেছে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে আরো নির্যাতিত করা হবে। পোশাক ছাড়া অভিযানে যাওয়া আইনসম্মত নয় বলে জানিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী। আর তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। তদন্ত স্বার্থে যেতেই পারে, ওই পক্ষকে দুই পক্ষ বাদী বিবাদী দুই পক্ষকে খবর দেওয়া যেতে পারে। আইদার যদি মনে করে আসামি ধরা খুবই জরুরি, তাহলে পোশাক পরিহিতভাবে যথাযথ আইন মেনেই সে ওই জায়গায় আসামি ধরার জন্য যেতে পারে। কোনো আসামি ধরতে গেলে সরকারি কাজে বাধা দিলে সেটাও কিন্তু অপরাধ। সুতরাং পুরো বিষয়টি আমরা পুরোপুরি জেনে আমরা ব্যবস্থা নেব। যদি অফিসার যদি সেখানে কোনো অন্যায় করে থাকে, সেখানে সে যে অসৌজন্যমূলক আচরণ করে থাকে, আইনের ব্যত্যয় করে থাকে, অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় গঠন করা হয়েছে 4 সদস্যের একটি তদন্ত কমিটি। আগামী 3 কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাসের মাথায় অবশেষে দেশের জলসীমায় এমভি আবদুল্লাহ। অধীর প্রতীক্ষার প্রহর যেন কাটছেই না 23 নাবিকের পরিবারে। প্রতিটি মুহূর্ত যেন কাটছে রুদ্ধশ্বাসে। কখন মিলবে প্রিয়জনের দেখা? তাই তো জাহাজটি দেশে পৌঁছার খবর শুনে আনন্দ উচ্ছ্বাসের শেষ নেই স্বজনদের। প্রতিটি নাবিকের পরিবারেই যেন এই চিত্র। ভালো লাগছে, বাবা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। কল্পনাই করতে পারতেছি না, এটা বিশ্বাসই করতে পারতেছি না যে এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি। এর আগে তো শুধু স্বপ্ন দুঃখ স্বপ্ন দেখতাম আমরা। আমাদের সন্তানরা আমাদের কাছে ফিরে আসতেছে, ওরা নতুন জীবন ফিরে পেয়েছে। আমাদের সন্তানরা আমাদের কাছে নতুনভাবে আমাদের কাছে আবার ফিরে আসতেছে। খুশিটাও আমরা এত বেশি পরিমাণে খুশি আসলে হয়তো কখনো হয়নি। আসলে ভয়টাও যেরকম এক্সপ্লেন করা যাবে না, এখন ওই পরিমাণে খুশিটাও আসলে অতটা ব্যাখ্যা করা যাবে না আসলে ভাষায় বলে যে আমরা কি পরিমাণে খুশি আছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুযোগ করে দিয়েছে বলে আমরা এটা আমার ভাইকে আমরা ফেরত পেয়েছি। নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসতে কুতুবদিয়ায় গভীর সাগরে গেছে কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি জাহানমণি 3। সেটিতে করে গেছেন নতুন 23 নাবিক। তারা দায়িত্ব নেওয়ার পর ফিরবেন এমভি আবদুল্লাহর নাবিকরা। এমভি আবদুল্লাহ থেকে যে নাবিকগুলো উদ্ধার হয়েছে আসবে, সেগুলোকে রিসিভ করার জন্য আমাদের জাহানমণি 3-তে করে 23 জন নাবিক ইতিমধ্যে এমভি আবদুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইনশাল্লাহ আগামীকাল 1টা থেকে 2টা নাগাদ ওরা চট্টগ্রাম এসে পৌঁছবে। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে সোমালিয়ান দস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর 33 দিন পর 14 এপ্রিল মুক্তি পান নাবিকরা। এরপর আরব আমিরাত হয়ে জাহাজটি দেশের উদ্দেশ্যে রওনা দেয় 30 এপ্রিল। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। একীভূতকরণ জ্বরে ভুগছে দেশের ব্যাংক খাত। এতে আতঙ্কিত ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ গ্রাহকরাও। এর মধ্যে কোনো ব্যাংক থেকে আমানত তুলে নিতে শুরু করেছেন অনেকে। ফলে একরকম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে পুরো ব্যবস্থা। এমন অবস্থায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের ডাকে বাংলাদেশ ব্যাংক। দুপুর 2টায় শুরু হয়ে বৈঠক চলে ঘণ্টাখানেক। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন একাধিক ব্যাংকের চেয়ারম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের জোর করে একীভূতকরণ প্রক্রিয়া সফল হবে না। বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার না কি ফর্মুলাতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে ইন্টারন্যাশনাল তো স্ট্যান্ডার্ড ফর্মুলাস বেসিস আছে, সেসব ফলো করে যদি জোর করে মার্জার সম্ভব।
ঋণের সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া প্রসঙ্গে এই চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তগুলো ভুল ছিল, তাই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা, যা ইতিবাচক বলছেন তিনি। অন্যদিকে ডলারের দর নিয়েও ব্যাখ্যা দেন তিনি। দেখছি এই গভর্নমেন্ট এই সরকার বা এই বাংলাদেশ ব্যাংক চেঞ্জেস প্রয়োজনে চেঞ্জ আনছে। তার মানে স্যার এর আগে সিদ্ধান্তগুলো ফেল করেছে? আগে সেটা ফেল করেছে, অবশ্যই ফেল না করলে চেঞ্জ আনবে না। চেয়ারম্যানরা জানান, ব্যাংকারদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্বাস্থ্যসেবার জন্য একটা বড় বৃহৎ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। পণ্যমূল্য তুলনামূলক কম রাখার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় চেইন সুপার শপ আলডি। বিশ্বের 18টি দেশে যার বিক্রয় কেন্দ্রের সংখ্যা 12,000-এর বেশি। তবে যুক্তরাষ্ট্রে যখন ক্রমাগত বাড়ছে মূল্যস্ফীতি, তখনও নিজেদের কারিশমা বজায় রেখেছে আলডি। মূল্যস্ফীতির প্রভাবে সমসাময়িক সুপার শপগুলোতে যেখানে ভিড় কমিয়েছে ক্রেতারা, একই সময়ে আলডির বিক্রয় কেন্দ্রগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাস্টমার গ্রোথ পার্টনার্সের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ওয়ালমার্টের তুলনায় আলডির অন্তত 50টি পণ্যের দাম গড়ে 6% কম ছিল। হিমায়িত খাদ্যপণ্যের দাম ছিল 15% কম। অথচ অন্যান্য সুপার শপে 30,000-এর কাছাকাছি পণ্য পাওয়া যায়, আলডিতে পাওয়া যায় 2,000-এর মতো। আলডির বিক্রয় কেন্দ্রগুলোর আয়তনও অন্যান্য সুপার শপের বিক্রয় কেন্দ্রের চেয়ে প্রায় 10,000 বর্গমিটার কম। ব্যবসায় টিকে থাকার জন্য আলডি ফ্লাইহুইল নামের এক কৌশল ব্যবহার করে, যেখানে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও পণ্য বিক্রি বাড়ানোর মাধ্যমে খরচ ও দাম নাগালের ভিতরে রাখা হয়। প্রতিষ্ঠানটির সকল পরিকল্পনার মূল লক্ষ্য থাকে খরচ কমানো। পণ্যের মোড়কীকরণ থেকে মজুত সবখানেই এমনভাবে পদক্ষেপ নেওয়া হয় যাতে অযথা বাড়তি খরচ না হয়। ভাড়া, বিদ্যুৎ বিল বাঁচানো এবং জনবল কম ব্যবহারের উদ্দেশ্যে ছোট বিক্রয় কেন্দ্র ব্যবহার করে প্রতিষ্ঠানটি। আলডির 90% পণ্য প্রতিষ্ঠানটি নিজে উৎপাদন করে বিক্রি করে, ফলে বিখ্যাত ব্র্যান্ডের পণ্যের তুলনায় দাম কম রাখতে পারে। এমনকি পণ্য পরিবহন খরচ কমাতে গত বছর নিজস্ব পরিবহন ব্যবস্থা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি, ফলে এই খাতে খরচ কমেছে প্রায় $60 বিলিয়ন। পণ্যের সার্বিক খরচ বৃদ্ধি পায় বলে বাতিল করেছে ডিজিটাল প্রাইস ট্যাগ। সম্প্রতি নতুন করে 100-এর বেশি পণ্যে ছাড় দেবার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। $9 বিলিয়ন সম্প্রসারণ প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্রের 2500 বিক্রয় কেন্দ্রের সংখ্যাকে 2028 সাল নাগাদ 3100 বিক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিকল্পনায় আগাচ্ছে আলডি। নুসরাত মৌমি, চ্যানেল 24। এবারের এসএসসির ফলাফলের পাশের হারে এগিয়ে যশোর বোর্ড। এ বোর্ডে পাশের হার 92.33%, আর জিপিএ 5 পেয়েছেন 20,761 জন। এর মধ্যে 90.35 ভাগ পেয়েছে ছেলেরা, আর মেয়েরা এর থেকে 4% বেশি। শিক্ষকরা বলছেন, সারা দেশের মধ্যে এই বোর্ড পাশের হারে এগিয়ে থাকার পেছনে পূর্ণাঙ্গ সিলেবাস, শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন অধ্যাবসায় আর অভিভাবকদের পূর্ণ সহায়তাই মূল মন্ত্র। দুর্বল ছাত্রীদের আলাদা করে তাদের আলাদাভাবে শেখানো, অভিভাবকদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল। আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, আমি অনেক খুশি। স্যারেদের অবদান, এই স্কুলের অবদান। আশা ছিল যে ভালো রেজাল্ট হবে, অনেক চেষ্টা করেছি, আমার আব্বু বিশেষ করে অনেক আশা, তার আশা আমি পূরণ করতে পেরেছি। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, ভালো ফলাফলের পেছনে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত চর্চার একটি বড় ভূমিকা রেখেছে। যশোর শিক্ষা বোর্ড প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নেয় 6 to 10। এই চর্চার মাধ্যমে পরীক্ষা নেওয়ার মাধ্যমে পাশাপাশি আমরা যে সেমিনার, সিম্পোজিয়াম করি, ওয়ার্কশপ করি, তারই ইতিবাচক ফলাফল, তার প্রভাবটা এখানে পড়েছে। এবার এসএসসি পরীক্ষার ফলাফলের সারিতে পেছনের দিকে সিলেট বোর্ড। এর জন্য নানা কারণ দেখিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। সিলেটে একটা বড় বন্যা একটা ভূমিকা এখানে রেখেছে, হয়তো বা পাশের হার কমানোর ক্ষেত্রে। স্টুডেন্টরাও গার্জিয়ানরাও কোচিংমুখী, টিউশনিমুখী হয়ে গেছে, আর প্রায় সময় দেখা যায় বাচ্চাদের স্কুলে উপস্থিতিও কম। সিলেট বোর্ডের ভাগ্যে এই বছর যে বিজ্ঞানের প্রশ্নটা পড়লো, এবং এই প্রশ্নটা
তো আমরা ফলাফল দেখি বুঝতে পারতেছি যে প্রশ্নটা নিশ্চয়ই সিলেট বোর্ডের ভাগ্যে এই প্রশ্নটা একটু কঠিন ছিল। সিলেট বিভাগের মধ্যে পাশের হারে এগিয়ে সুনামগঞ্জ, পাশের হার ৭৪.৭২%। মাফতুহা মিলি, চ্যানেল 24। ব্যস্ত সূচিতে বসুন্ধরা কিংস। শনিবার প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিতের মিশন ছিল মোহামেডানের বিপক্ষে। উৎসব করে ওই দিনই ময়মনসিংহ থেকে ফিরেছে দল। 2 দিন বিরতিতে এবার গোপালগঞ্জে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপ সেমিফাইনাল। সোমবার সকালে ঢাকায় অনুশীলন করেছে মৌসুমের 2 শিরোপা নিশ্চিত করা কিংস। টানা ম্যাচ আর সড়ক পথে ভ্রমণের ক্লান্তি সঙ্গী করে বিকেলে ঢাকা ছেড়েছে বসুন্ধরা ফুটবলাররা। স্বাধীনতা কাপ আর প্রিমিয়ার লিগ শিরোপার পর ট্রেবল স্বপ্ন টিকিয়ে রাখার মিশন অস্কার ব্রুজনের দলের। যে লক্ষ্যে শেষ চারে পেরোতে হবে আবাহনী বাধা ফুটবলারদের মনে আরও এক ট্রফির আকাঙ্ক্ষা। আমরা তো চ্যাম্পিয়নের জন্যই খেলবো এবং আবাহনীর এগেনস্টে খেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আবাহনীর এগেনস্টে খেলা সবসময় টাফ। বসুন্ধরা আর আবাহনীর ম্যাচ সবসময় হার্ড ম্যাচ হয়, এমনকি আমরা ইনশাল্লাহ জয় করব। বসুন্ধরা যখন ট্রেবল স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় তখন আবাহনীর চ্যালেঞ্জ মৌসুমে অন্তত এক শিরোপার আশা বাঁচিয়ে রাখা। শঙ্কা মাথায় নিয়েই গোপালগঞ্জে ফেডারেশন কাপের শেষ চারের ম্যাচে নামবে ধানমন্ডির জায়ান্টরা। চলতি মৌসুমে স্বাধীনতা কাপের সেমিফাইনাল, এরপর প্রিমিয়ার লিগের 2 ম্যাচ, সবকটিতে কিংসের সাথে জয়হীন আকাশী নীলরা। প্রতিশোধ মিশন, সাথে ফেডারেশন কাপের ফাইনালে আরও একবার আবাহনী মোহামেডান 2 রথের আকাঙ্ক্ষা। আমরা জেতার জন্যই খেলবো আশা করি। আর ধরেন অনেক সময় আমরা গোল দেওয়ার পরও গোল খাচ্ছি, হয়তো কিছু সময়টা হয়তো মনোযোগটা ভালো থাকছে না, এই কারণেই হয়তো গোল খাওয়া হচ্ছে। সেমিফাইনাল ম্যাচ, নকআউট ম্যাচ, সো সবাই সেভাবেই মাইন্ডসেট নিয়ে যাবে ইনশাআল্লাহ এবং আশা করতেছি জিতবো। উঠতে থাকা কিংসকে থামিয়ে শিরোপা মঞ্চে যেতে হবে আবাহনীকে। ফেড কাপ সেমিতে অ্যাডভান্টেজ লিগের হোম ভেন্যু। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। ইনজুরিতে তাসকিন আহমেদ বিশ্বকাপ খেলতে না পারলে স্কোয়াডে ঢুকতে পারেন হাসান মাহমুদ। স্ট্যান্ড বাই হলেও এই পেসারের সম্ভাবনা দেখছেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপে মেহেদী মিরাজের মতো আত্মবিশ্বাসী ক্রিকেটারের প্রয়োজনও দেখছেন তিনি। বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে তা প্রায় সবার জানা। অফ ফর্মের পরও থাকছেন লিটন দাস। একদিন বাড়তি সময় মিলেছে আলোচনা বিশ্লেষণের জন্য। ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের চোখে বিশ্বকাপ দলে সাইফুদ্দিন সহ 5 পেসার। তাসকিন আহমেদ খেলতে না পারলে হাসান মাহমুদের সম্ভাবনা প্রবল। 3 স্পিনার সাকিব আল হাসান, শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ব্যাটিং অর্ডারে আমরা যেটা দেখেছি সেরকমই থাকবে। লিটন কুমার দাস থাকবে, তানজিদ তামিম থাকবে, সৌম্য থাকবে, উপরে এরাই থাকবে। শান্ত, সাকিব, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, অনিক, এর বাইরে যাবার কোনো সুযোগই নেই। তাসকিন এখন যে অবস্থায় আছে, ও যদি ফুলি রিকভার হতে পারে, ওকে দলে নেওয়াটা খুব জরুরি হবে। কারণ তাসকিন যে কাজটা করতে পারবে, ওর অল্টারনেটিভ হিসেবে যে যাবে, এই মুহূর্তে সে সেটা করতে পারবে বলে আমার মনে হয় না। টি-20 থেকে একরকম বাতিলের খাতায় মেহেদী মিরাজ। নাজমুল আবেদিন মনে করেন সাকিব ছাড়া কোনো স্পিনারই অটো চয়েস নন। শেখ মেহেদীর পাশাপাশি মিরাজকেও প্রয়োজন এই স্কোয়াডে, অন্তত স্ট্যান্ড বাই হলেও। আর কেউ না হলেও সাকিব ইজ অটোমেটিক চয়েস। সেখানে আমরা অতিরিক্ত একজন লেফট আর্ম স্পিনার নিয়ে যাচ্ছি, ওয়ারেজ রাইট আর্ম স্পিনার কিন্তু আমাদের একজনই আছে, শেখ মেহেদী। সে কিন্তু অটোমেটিক চয়েস না। তার অল্টারনেটিভ কে? তার অল্টারনেটিভ একজন লেফট আর্ম স্পিনার হতে পারে না। আমার মনে মিরাজকে আমি দারুণ মিস করব। ওর ব্যাটিং বোলিং এবিলিটি শুধু তা না, ওর মধ্যে যে ফাইটিং ব্যাপারটা আছে সেটার জন্য, ওর মধ্যে যে যুদ্ধ করার যে ব্যাপারটা আছে সেইটার জন্য কিন্তু এটার অভাব আমাদের দলে যথেষ্ট আছে। সব মিলে বিশ্ব আসরে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। তার আগে যুক্তরাষ্ট্র সিরিজও সহজ ভাবতে চান না নাজমুল আবেদিন। ওরা ভালো দল এবং ওরা চাইবে ক্রিকেটটাকে ওখানে নিজেদেরকে স্টাবলিশ করতে, ক্রিকেটটাকে ওখানে স্টাবলিশ করতে। ওরা ছেড়ে কথা বলবে না এবং বাংলাদেশ কী অবস্থায় যাচ্ছে এটা ওরা ভালোভাবে জানে। সো ওরা বাংলাদেশকে ভালোভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।